সো গাইস, আগের পার্টে তোমরা রেড রুম সম্পর্কে শুনছিলে, সো সেটারই এটা সেকেন্ড পার্ট। আসলে রেড রুমটা অনেকটা বড়, সেই জন্যই আমরা এটা একটু দুটো পার্ট করেছিলাম। সো বেশি কথা না বাড়িয়ে আবার আগের দিনের ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো লেট স্টার্ট। সো আগের দিন তোমাদেরকে পিটার স্কালির যে উদাহরণটা দিয়েছিলাম রেড রুমের, সেটা সম্পর্কে আগের দিন আমাদের ভিডিওটা শেষ হয়েছিল। সো আজকে বলবো যে এই সকল হাইকোর্টের কেস সত্ত্বেও কিন্তু কিছু লোক মনে করে যে 1980 ও 1990 এর দশকে যে স্নাফ ফিল্ম করা হতো সেটার একটা আধুনিক সংস্করণ হচ্ছে এই রেড রুম। সেটা ছাড়া এই রেড রুম কিছুই না। সো স্নাফ ফিল্মগুলো হচ্ছে কি? স্নাফ ফিল্মগুলো হচ্ছে এমন সিনেমা যেখানে প্রকৃত খুনকে চিত্রিত করা হয় এবং প্রায়শই ক্ষেত্রে দেখা যায় ধনী ও দুঃখজনক ব্যক্তিদের একটি নির্বাচিত গোষ্ঠীর কাছে বিক্রি করার উদ্দেশ্যে এই ধরনের চিত্র আর কি তৈরি করা হয়। সো সাইবার ক্রাইম বিশেষজ্ঞ এমপি স্টেট সাইবার ইউনিটের এসপি বৈভব শ্রীবাস্তবের মতে অপরাধটি গঠনকারী ব্যক্তির আচরণ যদি ভারতে অবস্থিত একটি কম্পিউটার এবং কম্পিউটারাইজ সিস্টেম বা নেটওয়ার্ক জড়িত থাকে, তবে তার জাতটা নির্বিশেষে কিন্তু ব্যক্তি মানে কিন্তু যে জাতিরই হোক তার কিন্তু শাস্তি দেওয়া দরকার, কারণ এটা খুবই একটা নিকৃষ্টতম কাজ হচ্ছে রেড রুম। তো ভারতের তথ্য প্রযুক্তি আইনের অধীনে যে কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করেছে, সেখানে কিন্তু কোন রকম অবৈধ কার্যকলাপ বা রেড রুম বা ইন্টারনেটের মাধ্যমে যদি তোমরা কোন রকমের কোন ডার্ক ওয়েব জনিত কাজ করো, সেটা কিন্তু আইপিসি ইউএপি এনডিপিএস আইনের বিচারাধীন শাস্তিযোগ্য। সো তোমাদেরকে বলবো কখনোই তোমরা এই tor.in বা আইপি এই সব সার্চ ইঞ্জিন তোমরা সার্চ করো না, তাহলে কিন্তু তোমাদের বিপদ হবে। সো রাজ্যের যে সাইবার বিভাগ রয়েছে, আমাদের সাইবার ক্রাইম ব্রাঞ্চ, তারা কিন্তু অলরেডি মালদা থেকে দুজনকে গ্রেফতার করেছিল। তারাও কিন্তু ছেলেটার বয়স 17 থেকে 18 ছিল। সেই ছেলেটা কিন্তু তার পুরো ফ্যামিলিকে মার্ডার করেছিল এবং সেই ছেলেটার যখন পুলিশ তদন্ত করতে আসে, সেই ছেলেটা যে কম্পিউটারটা চালাতো সেখান থেকে কিন্তু টর ওয়েবসাইটকে অ্যাক্সেস করা হয়েছিল। তো এছাড়াও মুম্বাইতে আমাদের একটা কেস হয়েছিল, সেখানে 3 জন যুবক যুবতীকে গ্রেফতার করা হয়েছিল। তারা কিন্তু এই রেড রুমে কিন্তু নিয়মিত আর কি জিনিসপত্র দেখতে, এবং তারা রেড রুম ছাড়াও ডার্ক ওয়েবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং সেখান থেকে তারা ড্রাগস আনাতো। সো তাদেরকেও কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। সো ইন্টারনেট ব্যবহারকারীরা আমরা যারা আছি, তারা রেডিট এবং 4chan এর মতো সাইটগুলি কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্সেস করতে পারি না। সো এইগুলোকেই অ্যাক্সেস করে আর কি অনেকে এখন ডার্ক রুম বলাটা বলছে, রেড রুমের সত্যতা খুঁজতে লেগেছে আমাদের সাইবার ক্রাইম বিভাগ। সো এই যে লাল রুম বা রেড রুম শব্দটা কিন্তু একটা পপ আপ অ্যানিমেশন রয়েছে জাপানে। আপনি কি লাল ঘর পছন্দ করেন? মানে এটা আপনি কি লাল ঘর পছন্দ করেন, সেটারই একটা পপ আপ অ্যানিমেশন ছিল। সেটাই কিন্তু থেকে এই লাল রুম বা রেড রুমটা জনপ্রিয় হয়েছিল। এবং এই যে রেড রুম, এখানে কিন্তু যে টাকা পয়সা লেনদেন হয় সেটা কিন্তু থ্রু বিটকয়েনে। সো এর ফলে কি হয়, আরেকটা যেটা সমস্যা, বিটকয়েনে যদি কোনো কিছু আমরা কেনা করি সেটা কিন্তু ট্রেস হওয়া খুবই কঠিন হয়ে পড়ে। সো অনেকে আবার redroom.online অনিয়ন লিংক এইটাতেও কিন্তু রেড রুম খুঁজে পেয়েছে বলে দাবি করে, বাট এটা এখনো মানে কি বলবো শিওর না, বা এটা কিন্তু প্রমাণিত না। সো এই যে রেড রুম, সেটা কিন্তু অস্তিত্বটাকে বার করা অসম্ভব, কারণ ডিপ ওয়েবে অনেক বিরক্তিকর এবং ইল্লিগাল কাজপত্র করা হয়। সো সেখানে রেড রুম করা হতেই পারে, না হওয়ার কিছু নেই, কেননা ডিপ ওয়েব হচ্ছে খুবই একটি জঘন্য এবং নিকৃষ্টতম ইন্টারনেটের দিক। সো এখনো পর্যন্ত আর কি আমরা রেড রুম সম্পর্কে একটুখানি জানতে পেরেছি। সো রেড রুম অনেকে বলে অ্যাক্সেস করেছে এবং অনেককে অ্যাক্সেস করতে দেখা যায়, যেমন তার একটা বড় উদাহরণ হচ্ছে পিটার স্কালি, যেটা তোমাদের আগের দিন বলেছিলাম। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর জানিও আর কি ধরনের তোমরা ভিডিও পেতে চাও।